হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ক্লাসে আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা আ প্রেয়ার ফর মাই ডটার। কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে আর কবিতাটি পাবলিশড হয় 1921 সালে। কবিতার নাম শুনেই আমরা বুঝতে পারছি কবিতাটি মূলত একজন মেয়ের জন্য তার বাবার প্রেয়ার বা প্রার্থনা। এই কবিতাটি ডব্লিউ.বি. ইয়েটস তার সদ্য জন্ম নেওয়া কন্যা অ্যানি ইয়েটসের জন্য লিখেছিলেন। সালটা ছিল 1919, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়। আর এছাড়াও আয়ারল্যান্ডে তখন অনেক খারাপ অবস্থা ছিল। আর বাহিরের এই পরিস্থিতির জন্যই কবিতার মেয়ের জন্য, সদ্য জন্ম নেওয়া মেয়ের জন্য যে ভবিষ্যতের যে প্রার্থনা করেছেন, সেটি মূলত তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এই কবিতার ব্যাকগ্রাউন্ড নিয়ে সামান্য একটু বলি। 1916 সাল যখন কবিতার পছন্দের যে নারী ছিলেন মর্গান, তাকে প্রপোজ করেছিলেন। আর মর্গান তখন তাকেই রিজেক্ট করে দেয়। সে ছিল প্রচণ্ড সুন্দরী এবং একজন পলিটিক্যাল পার্সন। তিনি কোনোভাবেই ইয়েটসকে পছন্দ করতেন না। এই কবিতায় এজন্য কবি বলেছেন যে তার মেয়ে যেন খুব সুন্দরী হয় কিন্তু অহংকারী না হয়, অর্থাৎ তার সৌন্দর্য যেন কারো কষ্টের কারণ না হয়। মর্গান রিজেক্ট করার পর কবি যখন 1917 সালে বিয়ে করেন এবং 1919 সালে তার প্রথম কন্যা অ্যানি ইয়েটসের জন্ম হয়। কবিতাটি শুরু হয় এভাবে: যখন বাহিরে প্রচণ্ড ঝড়ের রাত, কবির সদ্য জন্ম নেওয়া শিশু অ্যানি ইয়েটস সে ঘুমাচ্ছে, আর তার এই শান্তির ঘুম, এই তার চেহারার দিকে তাকিয়ে কবি তার মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। তিনি কি প্রার্থনা করছিলেন তার ভবিষ্যতের জন্য, তার মেয়ের জন্য একজন বাবা হিসেবে, সেটি হচ্ছে মূলত এই কবিতার বিষয়বস্তু। এই কবিতায় এখানে বাহিরে প্রচণ্ড ঝড় বলতে তখনকার সময় ইংল্যান্ডের বা আয়ারল্যান্ডের যে আহ, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা ছিল সেটিকে বোঝানো হয়েছে, কারণ সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থা। এই কবিতায় টোটাল 10টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জায় কবি কবিতাটি এভাবে শুরু করেন যে তার দোলনায় শুয়ে থাকা কন্যা যেন এই ঝড় জলোচ্ছ্বাসের কোনো কিছুই যেন তাকে ছুঁতে না পারে। কবি তার মেয়ের জন্য প্রার্থনা করেন সে যেন সারা জীবন এই রকম ঝড় ঝঞ্ঝা মুক্ত জীবন কাটাতে পারে। এছাড়াও কবি প্রার্থনা করেন তার মেয়ে যেন সুন্দরী এবং রূপসী হয়, কিন্তু পাশাপাশি তিনি এটাও বলেন যে তার সৌন্দর্য যেন তার অহংকারের কারণ না হয়। তাকে মানুষ অনেক পছন্দ করবে, কিন্তু তার জন্য যেন তার ভিতরে অহংকার বোধ কাজ না করে। কবি বলেন, কাউকে যদি অন্য কারো হৃদয় দিয়ে দেওয়া যেত তাহলে তিনি তার হৃদয়টি হয়তো তার মেয়েকে দিতেন। কারণ একটা হৃদয় মানুষকে যতটা আপন করতে পারে, তার সৌন্দর্য মানুষকে আপন করতে পারে না। সৌন্দর্য একদিন ফিকে হয়ে যায়। এই কবিতার প্রায় পুরোটা জুড়েই কবি একজন সুন্দর নারী, শুধু সৌন্দর্যই নয়, তার ভিতরের সৌন্দর্য যে কতটা প্রয়োজনীয় সেটাই বোঝাতে চেয়েছেন। কবি তার মেয়ের জন্য প্রার্থনা করেন তার মেয়ে যেন আত্মলীন বৃক্ষের মতো হয়, সে যেন শোভা ছড়ায়, চড়ুই পাখির মতো উৎফুল্ল থাকে, তার ভিতর থেকে সকল রকম ঘৃণা, বিদ্বেষ সবকিছু যেন সৃষ্টিকর্তা দূর করে দেয়। কারণ কবি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছেন সুন্দরী নারীরা অনেক বেশি হিংসা বিদ্বেষপূর্ণ হয়। এছাড়াও কবি সামগ্রিক উদাহরণ টেনে তিনি হেলেনের কথাও বলেন, যার কারণে ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। হেলেন ছিল পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, কিন্তু তার মূর্খতার কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। এরকম সৌন্দর্য তিনি তার মেয়ের জন্য কামনা করেন না। কবি চান তার মেয়ে সুন্দর হবে, কিন্তু সে যেন বুদ্ধিমতী হয়, সে যেন শিষ্টাচার সম্পন্ন হয়, সে যেন ভালো মনের অধিকারী হয়। এছাড়াও তিনি তার মেয়ের জন্য প্রার্থনা করেন একজন ভালো বর, একটি ভালো ঘর, যার একটি স্বাভাবিক সুন্দর সাধারণ জীবন হবে। তিনি তার মেয়ের জন্য অনেক উচ্চাকাঙ্ক্ষী লাক্সারিয়াস কোনো লাইফ চান না। কবি চান তার মেয়ে যেন একটি লিনেট পাখির মতো হয়, যাকে কেউ দেখেনি। লিনেট পাখির কণ্ঠ এত সুন্দর, সেই পাখিকে কেউ কখনো দেখেনি। সে গাছের আড়াল থেকে তার সুন্দর কণ্ঠ দিয়ে মানুষকে গান শুনিয়ে যায়, তার সুর শুনে মানুষ মুগ্ধ হয়, কিন্তু তাকে কখনো দেখেনি। কবি তার মেয়ের জন্য ঠিক এরকম সৌন্দর্যই চান, যার সৌন্দর্য বিনয় এবং ভদ্রতা দিয়ে মানুষ মুগ্ধ হবে, কিন্তু তার মধ্যে কোনো রকম অহংকার বোধ জন্ম নেবে না। সবশেষে কবি বলেন তার মেয়ে যেন একটি ভালো ঘর, একজন ভালো বর পায়, যে তাকে সারা জীবন সুখে রাখবে। তো মূলত এই ছিল এই কবিতার মূল ভাব। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইফ ইউ গাইজ হ্যাভেন্ট yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.